নমস্কার, এবিসিডি গ্লোবালের কর্ণধার আমি আদিত্য মাইতি আপনাদের বলছি। বাড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে চান চান তাহলে আজকেই আমাকে দিন 1,00,000 টাকা। মাসে আপনাকে ফেরত দেব 8,000 টাকা। পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি আপনাকে ফেরত ফেরত দিতে থাকবো। এমনকি যদি পৃথিবীর সমস্ত বাসিন্দা মঙ্গল গ্রহে চলে যান তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু ডবল পাবেন, অর্থাৎ প্রতি মাসে 16,00,000 টাকা। নমস্কার, আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি। আজকে একটা ছোট্ট মজার গল্প দিয়ে শুরু করলাম। কথাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো SDFX গ্লোবাল নিয়ে। যে সমস্ত স্ক্যাম দুর্নীতি হয়েছে সেখানে কোথায় কোথায় আমার মনে হয়েছে যে দুর্নীতিটা হয়েছে সেইটা নিয়েই আজকে আমি কথা বলবো। প্রথম যেটা আমার মনে হয়েছে যে এই সমস্যাটা বা এই দুর্নীতিটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এনারা টাকা নিয়ে যে ট্রেডিংয়ে লাগিয়েছেন তাদের ক্লায়েন্টদের কিন্তু যাদেরকে বলেছেন যে ট্রেড মানে টাকাটা নিচ্ছেন তাদেরকে কিন্তু বলছেন না যে আমরা ট্রেডিংয়ে লাগাচ্ছি। বেশিরভাগই কিন্তু অনেককে বলেছেন যে ট্রেডিংয়ে লাগাচ্ছি, অনেককে বলছে আমাদের ট্রেডিং কোম্পানি, কিন্তু আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন, অর্থাৎ আমাদের কোম্পানিতে টাকাটা লাগান, আমরা ট্রেডিং করি। কিন্তু বেশিরভাগই মানে যারা যারা যে সমস্ত ব্যক্তিরা টাকা লাগিয়েছেন, ইনভেস্টাররা টাকা লাগিয়েছেন, তারা কিন্তু ভেবেছেন যে এটা এরকম কি বলে ব্যাংকের মতো, বা কি বলে যে একটা বড় কোম্পানি টাটা বিড়লা আদানি আম্বানি যে সমস্ত কোম্পানি থাকে সেই সমস্ত কোম্পানির মতো একটা কোম্পানিতে আমি টাকা লাগাচ্ছি, টাকাটা কোম্পানির টাকা, কোম্পানির কাছে জমা আছে, অনেকটা সিকিউর জমা থাকছে। এই এই বিশ্বাসটা কিন্তু একটা মিসকমিউনিকেশন হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা কিন্তু গ্যারেন্টি দিয়েছেন যে আপনারা লাখে 8,000 টাকা কিন্তু গ্যারেন্টি ফেরত পাবেন। তো SDFX গ্লোবাল, যদিও কোম্পানির নাম গ্লোবাল, কিন্তু তাদের নেটওয়ার্কটা পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে পশ্চিমবঙ্গ বলা উচিত না, পশ্চিম মেদিনীপুর থেকে দুবাইয়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে। তাদের গোটা পৃথিবীটা একবারও ঘোরেনি, তো গ্লোবাল নাম দেওয়াটা উচিত না। 1/4 গ্লোবাল নাম দেওয়াটা উচিত ছিল তাদের, যেহেতু পুরো গ্লোবাল ওয়াইজ কাজ করে উঠতে পারেননি আমার যতটুকু ধারণা। তারপর বিভিন্ন মানুষকে এভাবে বলেছেন, ভুল ভাল বুঝিয়েছেন। কীরকম বুঝিয়েছেন যে আপনি টাকা দিন, প্রচণ্ড টাকা ইনকাম করে, মানে সেই হেরাফেরি সেই সিনেমাটা কথা মনে পড়ে যে 21 দিনের পয়সা ডবল। তো সেভাবে যখন অক্ষয় কুমার রাজপাল যাদবকে বলেছিল যে যে টাকাটা তাহলে কিভাবে 21 দিনে ডবল হয়, না বলছে আমরা যাকে টাকাটা দিচ্ছি সে কিন্তু 7 দিনে পয়সা ডবল করছে, আমাদের 21 দিনে পয়সা ডবল করে দিচ্ছে, কিন্তু যে কোম্পানি নিচ্ছে সে 7 দিনে। ট্রেডিংয়ে সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে ইনকাম রয়েছে, কিন্তু ইনকাম কিভাবে রয়েছে, সেই ইনকাম সেই ট্রেডিং সেই শেয়ার বাজারের নলেজ থাকার যোগ্য মানুষের কিন্তু নলেজ, মানে যোগ্য মানুষ যারা, তারা কিন্তু বহু বছর ধরে ট্রেডিং করতে 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 একটা পর্যায়ে পৌঁছেছেন। তারপরে যখন সফলতা পৌঁছেছেন তখন কিন্তু তারা একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট তৈরি করেছেন। ট্রেডিংয়ে দুটো ক্যাটাগরি রয়েছে, আমি অল্প কিছু জানি, যেটা সেটা বলছি শর্ট সেলিং, আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। যেরকম বড় বড় কোম্পানি যাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, যেরকম আমি বলতে পারি যে আজকের মার্কেটে টাটা কোম্পানি বা যে সমস্ত ইভির মার্কেট বেরিয়েছে, টাটা মাহিন্দ্রা বা ওলা, এই সমস্ত কোম্পানিগুলো ইভিতে ভালো একটা মার্কেট তৈরি করেছে, এবং আগামী দিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে 10 জন বাইক কিনছে তার মধ্যে 6 জন কিন্তু ইভি কিনছেন। আগের তুলনায় পেট্রোল বাইক পরিমাণ কমে যাচ্ছে। তো ভবিষ্যতে এই কোম্পানির যারা রয়েছেন তারা কিন্তু গ্রো করবেন এবং তাদের শেয়ার অনেকটাই উপরে উঠবে। তার মানে এই নয় যে প্রতি মাসে 8,000 টাকা রিটার্ন আসবে, কোনো গ্যারেন্টি থাকে না। স্টক মার্কেট এক ধরনের জুয়া বলতে গেলে, নলেজ নলেজ না থাকলে স্টক মার্কেট পুরোটাই জুয়া হিসেবে দাঁড়িয়ে যায়। তো এনারা যেটা গ্যারেন্টি দিয়ে বলছেন যে আপনারা কিন্তু এই টাকা রিটার্ন পাবেন, এটা কিন্তু অপরাধ করেছেন, অন্যায় করেছেন। তো গ্যারেন্টি দিয়েছেন কিন্তু কোনো গ্যারেন্টি পেপার টেপার কিছুই দেননি, এবং সেই গ্যারেন্টিতে ওনাদের কোনো তো প্লেস, মানে কোনো গ্যারেন্টি দেওয়ার জন্য তো তাদের তো একটা নিজস্ব ভ্যালুয়েশন দেখা যায়। এই গ্লোবালের কী ভ্যালুয়েশন রয়েছে, কোনো ভ্যালুয়েশন পেপার ওয়ার্কে তো ভ্যালুয়েশন দেখানো যায় আমার নামে 50,000 কোটি টাকার কোম্পানি রয়েছে, আমি তো দেখাতে পারি, কিন্তু দুবাই বেস বা মানে ভেনিজুয়েলা বেস
কি বলবো, উগান্ডা বেস কোনো কোম্পানি দেখিয়ে দিলাম, সেখানে এমডি আছে, পিএইচ মানে এমডি রয়েছে আমি, আহ, আমার নামে পুরো একটা রাজ্য আছে, সেটা দেখাতে পারি, এরকম দেখাতে পারি, কিন্তু সেটা তো ট্রু বা তার ফ্যাক্টস চেক করছে। তো অনেকেই নিজের টাকা পুরো একদম পিএফ প্রভিডেন্ট ফান্ডের টাকা, আহ, যত জমিয়ে থাকা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা অনেকেই জমিয়ে রেখেছেন, সে টাকাটা তুলে দিয়েছেন এই এইচডিএফএক্স কোম্পানির হাতে। এবার এই মুহূর্তে এত টাকা, এত হিউজ পরিমাণে অ্যামাউন্টের টাকা নিয়ে দিয়েছেন। এনারা কি করেন, স্টক ম্যানিপুলেশন করেন, অর্থাৎ কোনো কোম্পানির স্টককে আর্জেন্সি ক্রিয়েট করে, হাইপ ক্রিয়েট করে তুলে দিয়ে হঠাৎ করে বেরিয়ে আসেন। তো এনারা লাস্ট পর্যায়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে স্টকটা ওঠার পরে নামার সময় ঠিক সময়টা ক্যালকুলেট করে উঠতে পারেননি, স্টকটা বসে গেছিলো, সেই সময় এনারা বুঝতে পেরেছেন যে ওনারা একটা প্রচণ্ড পরিমাণে লসে চলে গিয়েছেন। তো এনাদের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তখন যেহেতু এনারা ফেরত দিতে পারেননি, তো 8% তো প্রফিট হয় না, যত বড় ইনভেস্টার ট্রেডার ব্রোকার হোক না কেন 8% ফেরত দিতে পারে না। তবুও এনারা যেটা করেছেন, এনারা উপরের তলায় এটা কাজ করেছে, গ্রাউন্ড তলায় কিন্তু কাজটা অনেক মানে ভয়ানক লেভেলের কাণ্ড করেছেন। যেটা হচ্ছে যে এমএলএম ক্যাটাগরি চালিয়েছেন। গ্রাউন্ডে কি করেছেন যে কিছু ইনভেস্টারের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকাটা তাদের যে ফেরত দিতে হচ্ছে, নতুন ইনভেস্টারদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা ওনাদের কাছে ফেরত দিচ্ছেন। সমস্যাটা হচ্ছে এনারা কোনো ইনভেস্টারদের কাছে কোনো ক্লিয়ারলি বলেননি যে ওনাদের মানে বিজনেস পলিসি কী রয়েছে, ওনাদের কোনো ট্রান্সপারেন্সি রয়েছে। একটা দুবাই বেসড ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে মোটামুটি যা দেখানো হচ্ছে ওটা তো 4-5 হাজার টাকায় তৈরি করা যেতে পারে, আমিও নিজের নামে তৈরি করে নিতে পারি। তো ওইগুলো রয়েছে। তো একটা নাম সামন্ত নামে একজন কে রয়েছেন, আমি নামটা ভুলে যাচ্ছি বারবার। তো ওই ব্যক্তি কিন্তু তার এখান থেকে সব মানে যেহেতু লস হয়ে গেছে, হট করে দুবাই পালিয়ে গিয়েছেন। তো আমার যতটুকু ধারণা অনেকে এখনও আশায় বুক বেঁধে আছেন উনি ফিরে আসবেন, আমাদের উদ্ধার করে দেবেন। তাহলে ভারতবর্ষের পুরনো ইতিহাস দেখুন, বিজয় মালিয়া, নীরব মোদি, তারপর এটা তো মানে পুরো দেশব্যাপী, আর রাজ্যব্যাপী যদি বলতে পারি রোজ ভ্যালি, নারদা, সারদা, অনেকগুলো ঘটনা রয়েছে। তো আপনারা ভেবে নিন কে কতটা ফেরত পেয়েছেন, একটু আশেপাশে একটু খোঁজ নিয়ে জানতে পারবেন। আর প্রশাসনিক দিক থেকে বলি যে যদি পাখি খাঁচা থেকে উড়ে যায় তাকে ধরাটা কিন্তু খুবই কষ্টকর আছে। তো আর এই মুহূর্তে তো উনি তো সর্বশ্রান্ত হয়ে গেছেন, ওনার কাছে যে পরিমাণে শেয়ার রয়েছে সেই শেয়ারটা মানে শেয়ারের ডিমান্ড নেই, তো শেয়ারটা বিক্রি করবেন কাকে দিয়ে? নাহলে তো ফলস শেয়ারের ভ্যালুয়েশন বাড়িয়ে একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছেন। তো এই সমস্ত ব্যক্তিরা যারা ইনভেস্ট করেছেন তারা শেয়ার মার্কেট, ট্রেডিং কোনো কিছুই বোঝেন না। এই বিষয়গুলো এতটা মানে বলা উচিত না যে এনারা না বুঝে যে কেন টাকা লাগিয়েছেন, সেটাও একেবারে অন্যায়। আর অনেকেই বলছেন যে ইনাদের সাথে যেটা হয়েছে ঠিক হয়েছে, সেটাও ভুল। কারণ তবে আমি একটা কথা বলি, সারদা নারদা চিটফান্ড রোজ ভ্যালির ঘটনাটা কিন্তু খুব একটা পুরনো নয়, আমি বলতে পারি যে 10-12 বছর আগের ঘটনাই। আপনারা মনে আছে মনে হয় যে মানে আশা করি প্রত্যেকের ভুলে যাওয়া উচিত না, তারপরেও যে আপনারা কেন বারবার এই ঘটনাগুলোর পেছনে একটা সাইকোলজি রান করে, সেটা হচ্ছে বিগত 2-3 বছর আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেলিব্রিটি টক শোতে বিভিন্ন শেয়ার বাজারে ট্রেডিং করে বহু কোটি টাকা কামিয়ে নিয়েছে, সে সমস্ত গেস্টদের ডেকে ইনভাইট করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে পিআর। আমি নিজেই একজন পিআর এজেন্সির হয়ে কাজ করি। তো সেখানে মানুষের মানে কি বলে গাধাকেও ঘোড়া বানানো যায় সেই রকম ফলস প্রমোশন করে। তো এভাবে কিন্তু হয়েছে, এনারা কিন্তু ওইভাবেই কাজটা শুরু করেছেন। ওনাদের যাদের কাছে রিয়েল অ্যাসেট থাকে, যাদের কাছে রিয়েল ট্রেডিং পাওয়ার থাকে, যাদের কাছে ট্রেডিং করার নলেজ থাকে, তাদের আপনারা নামও শুনতে পাবেন না। তারা কোন জঙ্গলে বসে কোথায় যে চুপিসারে চুপচাপ সবসময় মার্কেটের দিকে ফলো রাখেন, তাদের কিন্তু কোনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে টাকা কামানোর মানসিকতা থাকে না। তাদের কাছে 5 টাকা থাকলেও সেই 5 টাকা থেকে 5 লাখ টাকা করার মানসিকতা মানে তারা মানসিকতা রাখেন, তারা দমও রাখেন। তারা কিন্তু আপনার উপর ফোকাস করার মতো টাইম নেই তাদের কাছে। তারা সব সময় 24 ঘন্টা শুধু গ্লোবাল লেভেলের নিউজ মানে নিউজ জানতে
পারছেন, মানে জানার জন্য খবর টেলিভিশন খুলে রেখেছেন, এবারে তাদের মাথায় একটা নিজস্ব বুদ্ধি এসেছে যে আজকে আহ, বর্ষাকাল আসছে, ধান ধান জমিতে চাষ হবে, তাহলে সারের ডিমান্ড বাড়বে, তাহলে ইউরিয়া কোম্পানি যেগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি থেকে আমি আজকে যদি টাকা লাগিয়ে দিই, মানে কিছুদিন আগে এই স্টার্টিং পর্যায়ে টাকাটা লাগিয়ে দিই, এবং ডিমান্ডটা যখন হাইপ ক্রিয়েট হবে 15 দিন 20 দিন পরে, সেখান থেকে আমি আবার টাকাটা তুলে নিলাম, ঠিক আছে, হাইপ ক্রিয়েট হলো। তো এইভাবে শর্ট সেলিং যারা করছেন তারা কিন্তু মানে ভালো পরিমাণে, আর যারা মাথা খাটাচ্ছেন না তারা একটা কোম্পানি, ট্রাস্টেড কোম্পানির উপরে ভরসা আছে, তাদের উপরে ইনভেস্ট করে দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন। তো এই সমস্ত না জেনে যারা টাকা লাগিয়েছেন তাদের তাদের মানে কি বলার আছে, আমার কোনো বলার ভাষা নেই, আমি খুঁজে পাচ্ছি না যে বলার ভাষা। আর যারা মানে প্রতারিত হয়েছেন, যারা একেবারে লোন নিয়েছে, আমি যেটা দাসপুরের যে সমস্ত ইন্টারভিউগুলো দেখলাম, মানে খুবই কষ্ট হয় যে সমস্ত লোক, মানে যে মানে মহিলারা যারা ইন্টারভিউ বলছেন যে আমি লোন নিয়েছি টাকা কামানোর জন্য। একটু ভেবে দেখুন যে আপনারই কি শুধু টাকা আছে, যিনি লোন নিয়ে টাকা ইনভেস্ট করছেন, তো অনেকেরই তো রয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা, তারাও তো চাইলে ইনভেস্ট করে দিতে পারেন। যারা ইনভেস্ট করতে চান সেই সমস্ত সাকসেসফুল ইনভেস্টাররা কিন্তু কোনোদিন কারো কাছে গিয়ে বলেন না যে আমার কাছে ইনভেস্ট করুন। ইনভেস্টার পয়সা নিয়ে সবসময় সাকসেসফুল ট্রেডার, যারা সাকসেসফুল, যারা মানে কি বলবো মানি মেকার যারা রয়েছেন, তাদের কাছে ঘোরাঘুরি করেন যে দাদা আমার এই টাকাটাকে করে দিন, ডবল করে দিন, টাকাটাকে একটু ভালোভাবে ম্যানেজ করুন। তো সেই টাকা ম্যানেজ করার যোগ্যতা কি সেই সামন্ত যিনি রয়েছেন তার কি ছিল? তাহলে তো তার যদি যোগ্যতা থাকতো তাহলে আমাদের দেশে কোটিপতি, কোটি মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের কাছে হাজার হাজার কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে। ব্যাংক তো কত পার্সেন্ট সুদ দেবে? ব্যাংক তো এমনিতেই সুদ দেয় না। তাহলে ওই টাকাটা তো ওনারা ওই সামন্তের কাছে দিয়ে দিত। তাহলে ভাবুন সামন্তকে কেন বাটি হাতে, হিসাব করে দেখতে গেলে বাটি হাতে আপনাদের দোরগোড়ায় যেতে হচ্ছে, কারণ ওর যোগ্যতা নেই। হয়তো কোনো কোনো লাকিলি আমি বলবেন যে যোগ্যতা কি কি নেই, তাহলে ও এত বড় কোম্পানি কি করে উঠলো। একটা কথা বলি, যেটাকে বলে সেবি, ঠিক আছে, এক্সচেঞ্জ বোর্ড, যেটা গভর্নমেন্টের সেবি যেটা রয়েছে, এক্সচেঞ্জ বোর্ড অফ, যে এই সমস্ত শেয়ার বাজারের উপরে যিনি যে সমস্ত নিয়ন্ত্রণ করেন এবং আইনটা যিনি আইন পরিচালনা করেন, সেই সেবি কিন্তু তাদের ওয়েবসাইটে ডাইরেক্ট জানিয়ে রেখেছে যে 10 জন ট্রেডার, 10 জন শেয়ার মার্কেটে লগ্নিকারী মানুষের মধ্যে 9 জন কিন্তু লসে যান, মাত্র একজন, 10 জনের মধ্যে মাত্র একজন ব্যক্তি কিন্তু শেয়ারে মানে সাফল্য দেখেন বা লাভ পান। লাভ মানে এই নয় যে কোটি টাকা, ঠিক আছে। আবার কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা শর্ট সেলিং করছেন, আমি আমার পরিচিত যারা রয়েছেন, আমি নামও বলছি না, তো তারা কি করছেন যে ভারতের টাকা তো ভ্যালুয়েশন ধীরে 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 ডাউন করছেন, বা কিছু কিছু পলিসির জন্য অটোমেটিকলি ইন্ডিয়ান রুপিস কারেন্সির ভ্যালুয়েশন ডাউন হচ্ছে কিছু কিছু সিচুয়েশন অনুযায়ী। তো তারা এই খবরটার উপর ফোকাস রাখছেন, তো তারা কি করছেন সঙ্গে সঙ্গে কিছু অল্প পরিমাণ টাকা, তারা হিউজ পরিমাণ টাকা না, অল্প পরিমাণ টাকা শর্ট সেলিংয়ের মাধ্যমে ইউএসডিতে লাগিয়ে দিচ্ছেন, ইউরোতে লাগিয়ে দিচ্ছেন। তার ফলে কিন্তু আবার সেই মুহূর্তে তো ভারতীয় মুদ্রার কিন্তু ভ্যালুয়েশন কমে যাচ্ছে, কারণ সেই ভারতীয় মুদ্রার টাকাটা দিয়ে কিন্তু ইউএসডি কেনা হচ্ছে। তো সেই সময় কিন্তু তাদের জন্য কিন্তু 0.00% হলেও, 0.01% হলেও কিন্তু ইন্ডিয়ান কারেন্সির ভ্যালুয়েশন বাড়ছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে হয়তো ওনাদের কিন্তু পকেটে কিন্তু ধরে নিন একটা 50,000 60,000 টাকা লাগালে 1,000 4,000 5,000 টাকা কিন্তু উঠে আসছে ভালোই, মানে খুব হয়তো 3-4 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে, 10 ঘন্টার মধ্যে টাকা ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি সার্বিক দিক থেকে দেখতে গেলে তাহলে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে। আপনারা অনেকেই এই কথাগুলোর মানে সঙ্গে রিলেট করতে পারছেন, অনেকের মাথার অনেক উপর দিয়ে চলে যাচ্ছে। তো মোটামুটি আপনারা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছেন। আর এই সমস্যাটা অনেকেই আশায় বুক বেঁধে রেখেছেন যে ইডি সিবিআই কিছু করবে। তো ইডি সিবিআই সারদা রোজভ্যালিতে অনেক তো কিছু করলো, আপনারা তো পেয়েছেন, আপনারা জানেন তো অনেকেই কটা মানুষ আপনারা টাকাটা ফেরত পেয়েছেন বলুন তো। আগে যে সমস্ত টাকাগুলো ফুটে গেছে, যে সমস্ত টাকাগুলো সর্বশান্ত হয়ে গেছিলো যারা হয়েছেন, তাদের মধ্যে কজন মানুষ আপনারা টাকাটা ফেরত পেয়েছেন?
মেন যে মূল টাকাটা 100 জন যদি 100 টাকা করেও যদি দেন, তাহলে 10,000 টাকা ছিল। ওই 10,000 টাকা ওই সামন্ত কোনো একটা স্টকে লাগিয়ে দিয়েছে। সেই 10,000 টাকাটা এখন ভ্যালুয়েশন ডাউন হয়ে হয়তো 5,000-এ দাঁড়িয়ে গিয়েছে। তার মানে সেই 5,000 টাকাটাও যদি ফেরত দেওয়া যায়, প্রতিটা মানুষ কি, যারা যে সমস্ত টাকাটা দিয়েছেন, তারা কি পাবেন? কোনো দিনই পাবেন না। তো এই ঘটনার অনেক ডেপথ ঘটনা জানি, কিন্তু এই ভিডিওতে বলবো না, এর পরের ভিডিওতে বলবো। তো অবশ্যই আপনাদের মতামত জানতে চাইবো, কারণ দ্বিতীয় ভিডিও তৈরি করার আগে মানুষ কি বলতে চাইছে সেটাও জানার প্রয়োজন আছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই ধরনের টপিকের উপরে আবার অনেকগুলোই ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই দেখতে থাকুন আমার সঙ্গে। এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো আমরা নিয়ে এসেছি। তো মোটামুটি আপনারা অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আর সবাইকে ধন্যবাদ। আর এর একটা সমাধান চাই, সমাধানের জন্য, যদিও আমার কোনো স্বার্থ জড়িত নয়, তবুও এর একটা সমাধান চাই। এই সমাধানের জন্য আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব। যদি কেউ সহযোগিতা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কিভাবে সহযোগিতা করতে পারি। অবশ্যই আমি ফোনে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হলেও মোটামুটি কথা বলে সমস্যাটা জানার চেষ্টা করব। আর যদি পারি আমার মাধ্যমে যদি আমি কোনো সমাধান করার চেষ্টা করতে পারি, অবশ্যই করার চেষ্টা করব।